ক্লাস 10 স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে সায়েন্সের চ্যাপ্টার 6 জীবন প্রক্রিয়া চ্যাপ্টারের রেচন প্রক্রিয়া বা এসকিউটিভ সিস্টেম নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো দেখো, প্রথমেই আমরা জেনে নেব হোয়াট ইজ এসকিউটিভ সিস্টেম বা রেচন প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি। তো দেখো, রেচন প্রক্রিয়া বলতে আমরা বুঝি যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, আমাদের দেহের যে অপ্রয়োজনীয় নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থ যেগুলো আমরা ত্যাগ করি বা বের করে দিই শরীর থেকে, তাকেই বলে রেচন প্রক্রিয়া। এই পদার্থগুলো শুধু অপ্রয়োজনীয়ই না, এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। সেজন্য দেখো, এই রেচন যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয় রেচন তন্ত্রের সাহায্যে। তো দেখো, এই তন্ত্রের মধ্যে কিছু অঙ্গ রয়েছে। দেখো, এখানে আমি একটা আর্ট করেছি, ড্র করেছি। এটা হচ্ছে রেচন তন্ত্র, মানব দেহের রেচন তন্ত্র। এই রেচন তন্ত্রে কি কি আছে দেখে নাও। প্রথমে আছে একজোড়া কিডনি, দুটো কি আছে বৃক্ক বা কিডনি, আর কি আছে একজোড়া মূত্রনালী, আর আছে একটা মূত্রথলি আর একটা মূত্রপথ। এইগুলো নিয়েই, এই অঙ্গগুলো নিয়েই তৈরি হয় রেচনতন্ত্র। এখন আমরা জেনে নেব এই যে বৃক্ক রয়েছে দুটো, এই বৃক্কের অবস্থান বা গঠন নিয়ে। বৃক্কের অবস্থান দেখো, মেরুদণ্ডের শেষ প্রান্তে কিছুটা উপরে কি আছে, দুপাশে, মেরুদণ্ডের দুপাশে থাকে দুটো বৃক্ক। আর এই বৃক্ক দেখতে গঠন কিছুটা আমাদের কিসের মতন দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ, কিছুটা শিমের বীজের মতন, ঠিক না? এখন দেখো, এই বৃক্কে কি হয়, মূত্র তৈরি হয় বা উৎপন্ন হয়। এই মূত্র উৎপন্ন হওয়ার পরে কি হয়, এই মূত্র নালী দিয়ে কোথায় এসে পৌঁছায়, মূত্রথলিতে। এবং সেখানে প্রয়োজন হিসাবে আমরা এখানে মূত্রথলিতে কি আছে, মাংসপেশি বা কিছু আর কি আছে, স্নায়ুতন্ত্র থাকার জন্য আমরা এটা কি করতে পারি, সংকোচন করতে পারি আমাদের ইচ্ছে মতো বা প্রয়োজন মতো আমরা কি করি, মূত্র ত্যাগ করতে পারি মূত্রপথ দিয়ে। ঠিক আছে, এখন আমরা জেনে নেব এখানে আমাদের কিডনিতে বা বৃক্কে কিভাবে মূত্র উৎপন্ন হয়। এখন আমরা এসে যাচ্ছি নিচের ডায়াগ্রামে। দেখো, এখানে দেখা যাচ্ছে, এই ডায়াগ্রামে আমরা এসে যাচ্ছি। এখানে দেখো, কিডনির ভিতরে, এটা কিসের ডায়াগ্রাম, এটা হচ্ছে নেফ্রনের গঠন। তো নেফ্রন কি, এই বৃক্কে কি আছে, 1 থেকে 2 মিলিয়ন অসংখ্য কি আছে, কিছু পরিস্রাবণ একক আছে, যেগুলোর মাধ্যমে কি হয়, যেটা কিসের কাজ করে, যেরকম আমাদের ছাঁকনি দিয়ে আমরা কিছু ছেঁকে বের করি, এই ছাঁকনির কাজটা কে করে, এই পরিস্রাবণ একক, যেটাকে আমরা বলি নেফ্রন। দেখো, নেফ্রনের গঠন যদি আমরা আলোচনা করি, নেফ্রনের গঠনটা কীরকম, ধরো নেফ্রনের এক অংশে একটা নলির মতো অংশ, যেটার একটা সাইডে কি আছে, একটা কাপের মতো অংশ আছে। এই কাপের মতো অংশটাকে আমরা বলবো বাউমেন্স ক্যাপসুল। আর এই বাউমেন্স ক্যাপসুলের ভেতরে কি আছে, দেখো লাল কালি দিয়ে আমি দেখিয়েছি, এখানে কি আছে, পাতলা আবরণী থাকা কিছু রক্ত জালিকা। এই জালিকাগুলো কি হয়, যখন রক্ত কি করে, এই বজ্র পদার্থগুলো, নাইট্রোজেনযুক্ত যে অপ্রয়োজনীয় পদার্থগুলো আমাদের শরীরে বয়ে নিয়ে আসে, এনে কি করে এই গ্লোমেরুলাসের মধ্যে, এটাকে বলে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের মধ্যে কি করে, এই রক্তজালিকার মধ্যে ছেড়ে দেয় এবং এখান থেকে বিশুদ্ধ রক্ত নিয়ে কি করে আমাদের সমস্ত শরীরে পৌঁছে দেয়। এই ধমনী, যেটা বৃক্কীয় ধমনীতে আমাদের কি করে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থগুলো এনে পৌঁছায়, সেটা কি হয় একটু মোটা হওয়ার জন্য, আর এখান থেকে বেরিয়ে যায়, সেটা কি হয় ধমনী শাখা পাতলা হওয়ার জন্য কি হয়, এখানে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় গ্লোমেরুলাসে, এবং এই চাপের ফলে কি হয়, রক্ত আমাদের সমস্ত শরীরে পরিবহন করতে পারে, সমস্ত শরীরে গিয়ে পৌঁছাতে পারে। ঠিক আছে, তো দেখো, এরপরে কি হলো, এই গ্লোমেরুলাসের কি কাজ, এই বাউমেন্স ক্যাপসুলের নিচে কি আছে, কিছু এপিথেলিয়াল কোষ আছে, সেল আছে, যেগুলো কি করে, এই যে পদার্থগুলো কি হয়, দ্রবীভূত অবস্থায় একটা তরলের মধ্যে থাকে, যেটাকে কি করে, এই বাউমেন্স ক্যাপসুল কি করে, এপিথেলিয়াল সেলের থেকে দিয়ে কোথায় পাঠিয়ে দেয়, এর পরের অংশে, এর পরে যে নালিকায় পৌঁছে দেয়। এবং এখানে একটা পেঁচানো অংশ দেখা যায়, যেই পেঁচানো অংশটাকে কি বলে, নিকটবর্তী সংবর্ত নালিকা। এই সংবর্ত নালিকায় গিয়ে পৌঁছে দেয় এবং এখান থেকে শুরু হয় আমাদের, এখানে উৎপন্ন হয় আমাদের প্রথম মূত্র, হ্যাঁ, যেটা প্রাইমারি ইউরিন বলে। সেখানে কি থাকে, এই প্রাইমারি ইউরিনে কিন্তু প্রচুর পরিমাণে থাকে জল, প্রায় 95% থাকে জল, আর কিছু দ্রবীভূত অবস্থায় কি থাকে, গ্লুকোজ থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, আর কি থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ইউরিয়া থাকে, হ্যাঁ, আর কি থাকে, হ্যাঁ, ক্রিয়েটিন থাকে। এইগুলো পদার্থ কি হয়, দ্রবীভূত অবস্থায় থাকে। তো এইগুলো যখন পদার্থ কি হয়, এর পরে চলে যায় কোথায়, এর নিচে দেখো ইউ এর মতো একটা সমান্তরাল, একটা প্যারালাল তোমার নলিকা আছে, যেটাকে আমরা বলবো হেনলির লুপ। এই নলিকায় কি হয়, যেসব প্রয়োজনীয় তোমার লবণ আছে, এখানে কিছু প্রয়োজনীয় পদার্থ যেরকম গ্লুকোজ আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, লবণ আছে, সেইগুলো প্রয়োজনীয় পদার্থগুলো কি হয়ে যায়,
পুনঃশোষিত হয়ে যায়। এই হেনলির লুপে কি হয়, আবার শোষণ হয়। শোষণ হয়ে দেখো এইটা সমস্ত নেফ্রনটাকে দেখো লাল রঙের কিছু জালিকা, আর এগুলো হচ্ছে রক্তজালিকা, যেটা দিয়ে কি থাকে, আবৃত করা, আবরণ সৃষ্টি করে, জালিকা দিয়ে পেঁচিয়ে থাকে নেফ্রনটা। এই রক্তজালিকার মধ্যে দিয়ে কি হয়ে যায়, এই প্রয়োজনীয় পদার্থগুলো কিন্তু আমাদের রক্তের সাথে মিশে আমাদের শরীরে পৌঁছে যায়। আর যে অপ্রয়োজনীয় তরলটা বেঁচে যায় সেটা কোথায় পৌঁছে যায়, এটা হচ্ছে আরেকটা পেঁচানো অংশ দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকা, সেখানে গিয়ে পৌঁছায় এবং এখান থেকে শুরু হয় সেকেন্ডারি ইউরিন, উৎপন্ন হয় কি হয়, সেকেন্ডারি ইউরিন, যেটার মধ্যে কি থাকে, এই রক্তজালিকার থেকে আরও কিছু, এই যে দূরবর্তী যে সংবর্ত নালিকা বললাম, এখান থেকে কি হয়, কিছু অপ্রয়োজনীয় এখানেও কিছু রেচন পদার্থ কি হয়, ক্ষরিত হয়, যেগুলোর মধ্যে আছে তোমার ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, হ্যাঁ, এই সমস্ত কি হয় দ্রব্যগুলো আবার এখান থেকে ক্ষরিত হয়, হয়ে যেই তরলটা সৃষ্টি হয় এটাই হচ্ছে মূত্র, যেটাকে আমরা কি বলি, মূত্র বলি। বা এটা কি হয়ে যায়, এখান থেকে সংগ্রাহক নালিকার মধ্যে দিয়ে কোথায় চলে যায়, সংগ্রাহক নালিকার মধ্যে দিয়ে কোথায় চলে যায়, এটা হচ্ছে মূত্রনালীতে চলে যায়। এবং যেভাবে বললাম মূত্রনালী দিয়ে কোথায় এসে পৌঁছায়, মূত্রথলিতে এসে পৌঁছায় এবং মূত্রপথ দিয়ে প্রয়োজন মতো কী হয়, মূত্র আমরা ত্যাগ করে দিই। এই সংগ্রাহক নালিকা, এই নেফ্রনগুলো, এই 1 থেকে 2 মিলিয়ন যে নেফ্রন আমি বললাম, এগুলো কি হয়, একটা একটার খুব কাছাকাছি থাকে। কাছাকাছি থাকার জন্য কি হয়, এই একটা মাত্র সংগ্রাহক নালিকায় তোমরা কিছু এখানে অংশ দেখতে পাচ্ছ গাছের ডালের মতো, এখানে কি হয়, অনেকটা নেফ্রন এসে সংযুক্ত হয়ে থাকে। একটা সংগ্রাহক নালিকার সাথে অনেকটাই নেফ্রন এসে সংযুক্ত থাকে। তো এই সংগ্রাহক নালিকার মধ্যে দিয়ে কি হয়ে যায়, মূত্র বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের রেচন প্রক্রিয়া বা এক্সক্রিটরি সিস্টেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা দেখো এই গঠনটা তোমাদের বইতেও আঁকা আছে, এটাও তোমাদের বইতে আঁকা আছে, তোমরা ভালো করে এটা ফলো করবে। এই নামগুলো তোমাদের কিন্তু নেফ্রনের গঠন আঁকাও আসে, ডায়াগ্রাম আঁকতে দেয়, কিভাবে মূত্র তৈরি হয় আমাদের, এটাও তোমাদের প্রশ্ন আসে। ডায়াগ্রাম সহ তুমি কি করতে হবে, এটার গঠন আর কি, এটার নেফ্রনের কাজ এবং মূত্র কিভাবে উৎপন্ন হয়, এগুলোর উপরে প্রচুর প্রশ্ন তোমাদের আসে। আমি তোমাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দেবো। আজকে আমি তোমাদেরকে এটাই আলোচনা করলাম, আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।